আমি এমন চরিত্রহীন দাম্ভিক জমিদার পুত্রকে বিয়ে করতে চাই না আম্মাজান। আপনি দয়া করে আব্বাজানকে বোঝান। সুখের জন্য যেখানে পাঠাতে চাচ্ছেন, কিন্তু আমি সেখানে অসুখে মরব। আম্মাজান, আমার এত সুখের দরকার নেই। আমি এখানে ভালো আছি। জমিদারি, রাজত্ব, অর্থ সম্পদ দিয়ে সুখ হয় না। সুখ তো স্বামীর যত্ন, ভালোবাসা, ব্যবহার আর ব্যক্তিত্ব হয়। আপনি তো জানেন ওই জমিদার পুত্র কেমন। বড় জমিদার একটু ভালো মানুষ হলেও ওনার পুত্রের মধ্যে এক সিকি ভাগও সেই গুণ আছে বলে মনে হয় না। মহলের আনাচে কানাচে রটিয়ে আছে তার দুর্নাম। অন্যরা না জানলেও আপনারা তো জানেন। তারপরে অমন মানুষের হাতে নিজের কন্যাকে কিভাবে তুলে দিতে চাচ্ছেন আব্বাজান? তার কি কন্যার জন্য কোনো ভালোবাসা নেই? আমাকে জাহান্নামে পোড়াতে নিখা দিতে চাচ্ছে? যদি তাই হয় তবে আমি পুড়িয়ে মারুক, তবুও জমিদার পুত্রকে নিকা করব না। আপনি বলতে না পারলে আমি আব্বাজানের সাথে কথা বলবো। মাহবুবা বেগম থমকে যায়। কন্যার মুখশ্রী দেখে তারও কষ্ট হচ্ছে, কিন্তু কিছু যে করার নেই। সে কি কন্যার ভালো চায় না? কিন্তু জমিদার সাহেব আবদার করলো, নিজে প্রস্তাব রাখলো, তার মান ক্ষুণ্ণ করতে পারবেন না আমিরা শাহ। জমিদারের কাছের মানুষে তার কথা কোনো দিন অমান্য করেননি, আজও করবেন না বলে সব জেনেও রাজি হয়েছে। তবে বেঁকে বসেছে কন্যা। মাহবুবা বেগম শেষে না ফেরে মেহেরজানকে দুহাতে আগলে নিলেন। একমাত্র কন্যা, বড় আদরের, তাই তো আদর করে আমিরাত শাহ নাম রেখেছিলেন মেহেরজান। অতীব রূপবতী গুণবতী সে কন্যা। তার রূপগুণ দেখে মুগ্ধ হয়নি এমন মানুষ খুব কম জনই আছে। গ্রাম চষে বেড়ানো কন্যার রূপ দেখে অনেকে লালসার দৃষ্টিতে তাকানোর জন্য বাহিরে যাওয়া কম হয়েছে। মেহেরজান অবশ্য মুখের উপর জবাব দেন। লোবাতুর দৃষ্টি দেখে একবার একজনের চোখে ইট ছুঁড়ে মেরেছিল। সে কি কাণ্ড হয়েছিল! তাই এখন তার গণ্ডি জমিদার মহল আর আশেপাশে অবধি সীমাবদ্ধ। মাহবুবা বেগম সর্বক্ষণ দুশ্চিন্তায় ভোগেন একমাত্র কন্যার চঞ্চলতা আর সাহসিকতা দেখে। সাহসিকতা মন্দ নয়, তবে ভালোও নয়। কোনো অন্যায় কিংবা ভুল দেখলে কাউকে ছাড় দেয় না, সেখানেই বলে ফেলে, হোক সে জমিদার কিংবা কোনো প্রভাবশালী লোক। মেহেরজান বাহুডোর থেকে সরে আসলো, আম্মাজানের উদ্দেশ্যে বলল, আমি যাচ্ছি। মাহবুবা বেগম পথ আটকালেন, জানতে চাইলেন, কোথায় যাচ্ছ? জমিদারের সাথে কথা বলতে। জানাতে, আমি এই নিকে করতে রাজি নই। তোমার আব্বাজান আসুক, তার সাথে কথা বলে তারপর যে তিনি তোমার খারাপ চাইবেন না। জমিদার পুত্রের নামে শোনা কথা সত্যি না হতে পারে। আগে তো তার নামে সুনামই শুনতাম। যতটুকু দেখেছি দাম্ভিক হলেও সম্মান করে। জমিদার পুত্রের একটু দাম্ভিক হওয়া প্রয়োজন, নয়তো মানুষ ভয় পাবে কি করে? রাজ্যে কি সব ভালো মানুষের বাস? শুনুনি, জমিদার সাইফুদ্দিন নওয়াজ খানের বছর কয়েক আগের অবস্থা। তখন পাশের গ্রাম থেকে সদ্য এই মহলে এসেছিলেন জমিদার পুত্রের বাইজি। বাড়িতেই তার বাসা যাওয়া কানে কানে শুনেছি। তার কতটুকু সত্যতা যাচাই করতে হবে। বাইজি গৃহে গেলেই সবাই খারাপ এমন নয়। তাদের তো মন রঞ্জনের রাখা হয়েছে, সেই কাল থেকে রাখা হয়েছে বলতে বংশ পরম্পরা হতে বাইজিদের বাস এখানে। তারা নিজেদের মতো করে থাকে, মানুষ হিসাবে তাদের উঠিয়ে দিতে পারে না। এজন্য জমিদার তাদের তাড়াননি। জমিদার সাইফুদ্দিন নওয়াজ খানের শাসনামলে তাদের কোনো সময় মহলে ডাকা হয়নি। তবে ওনার পূর্বপুরুষরা নাচ গানের জন্য যেত, ডাকতো মহলে। কত বছর হয়ে গেছে এরূপ ঘটনা আর ঘটে না। এখন হুট করে জমিদার পুত্র কেন যাচ্ছে, কী কারণে যাচ্ছে, তা বড় ভাবনার বিষয়। তাকে তো আগে এমন মনে হয়নি। মেহেরনাজ আশ্চর্য হলো তার আম্মাজানের কথা শুনে। অবাক করা চাহনি নিয়ে বলল, বাইজি বাড়ি যাওয়া খারাপ নয়, মানলাম তারাও সাধু, কিন্তু সারা রাত থেকে ভোরে ফেরা, সেটা কি আম্মাজান? কি কাজ রাতভর সেখানে? আর তাদের মহলের ভেতরে ডাকা হয়নি, ঠিক আছে, কিন্তু তারা যে মহলের বাহিরে যায় না তার কি নিশ্চয়তা আছে? আব্বাজান জমিদারের কাছে মানুষ হলেও অনেক কিছু জানে না। 5 বছর হয়েছে এখানে এসেছি, কতটুকু জেনেছে? মহলে প্রবেশ করলে কেমন রহস্যময় লাগে, মনে হয় অজানা কিছু লুকিয়ে আছে। জমিদার গিন্নিও আমায় পছন্দ করে বলে মনে হয় না। মাহবুবা বেগম চুপ রইলেন, উত্তর দেওয়ার বাসা পেলেন না। মেহেরনাজ অবশ্য একদিন বলেছিল, কিছুদিন আগে ভোর রাতে মেহেরনাজের নিদ্রা ভঙ্গ হয়ে যায়।
কিছুতে ঘুম আসছিল না, তাই গায়ে শাল জড়িয়ে বাগানের দিকে হাঁটতে গিয়েছিল। তাদের ছোট মহলটা জমিদার মহলের ঠিক সামনে। একটু দূরত্ব থাকলেও স্পষ্ট দেখা যায় আকাশের চাঁদ নেই। আমাবস্যা নাকি? না, এখন তো আমাবস্যা না, তবে হয়তো শীতের কুয়াশার জন্য আড়ালে পড়েছে। চাঁদকে আমাবস্যার মতো আজ কুয়াশা গ্রাস করেছে। মেহেরনাজ বাগানে হাঁটতে হাঁটতে কারো দাম্ভিক খড়মের আওয়াজ কানে এলো। কার পায়ের আওয়াজ? কোনো ডাকাত নয়তো? কিন্তু না, এ রাজ্যে ডাকাতের প্রভাব নেই বললেই চলে। তবে দেখতে হচ্ছে। সেই আগ্রহ নিয়ে মেহেরনাজ দেওয়াল টপকে নামলো। একটু সামনে এগিয়ে যেতেই এদিকে কারো আসার পদচারণে সে লুকিয়ে পড়লো একটি বৃক্ষের আড়ালে। তারপর যা দেখলো তাতে তার চোখ গহ্বর থেকে যেন বেরিয়ে আসার উপস্থিতি। লোকটির শরীরে শাল জড়ানো থাকলেও চিনতে অসুবিধা হলো না। মুখখানা একটুখানি দেখতে পেল। মাতাল অবস্থায় জমিদার পুত্র ঢলে পড়ে আছে তার চাচাতো ভাইয়ের শরীরে। দূরে একজন বাইজিকেও দেখতে পেল, তাদের দিকে তাকিয়েছিল। জমিদার মহলের দিকে এগিয়ে গেল তারা দুজনে। চারপাশে নজর বুলালো জমিদার পুত্রের সঙ্গী। মহলের ভেতরে যেতে সে স্তব্ধ হয়ে হেঁটে এসেছিল। সে থেকে তার ধারণা জমিদার পুত্র দাম্ভিক, সাথে চরিত্রহীন। সে চরিত্রহীন মানুষদের ভীষণ ঘৃণা করে। রাজ্যের নামে সীমান্ত নগর, গ্রামের নাম রসুলপুর, যেখানে জমিদার মহল অবস্থিত। বিশাল জমিদার বাড়ির ঐতিহ্য বহন করে তার সৌন্দর্য, তার শাসন ব্যবস্থা। সীমান্তনগর পাহাড় পর্বত সবুজ প্রকৃতিতে ঘেরা অতি সৌন্দর্যের প্রতীক রাজ্য। যেমন সুন্দর রাজ্য তেমন সুন্দর জমিদার ও প্রজা। বালোর মধ্যে খারাপও আছে লুকিয়ে বাসের সবার আড়ালে। একদিকে পাহাড়, অন্যদিকে সমতল ভূমি, উঁচু উঁচু পাহাড় জুড়েও পথ, তবে কেউ যায় না সেদিকে। সমতল ভূমিতে হয় চাষাবাদ, প্রজাদের বেঁচে থাকার সম্বলই হলো ফসল চাষ। জমিদার বাড়ির দক্ষিণ দিকে রয়েছে বিশাল জঙ্গল, সেখানে নাকি জঙ্গলি জন্তুদের বসবাস। সেই জঙ্গলে মানুষ খুব কম যায়। কাঠুরিরা দিনের বেলায় আলোয় কাছে কুলে থেকে কাঠ কেটে আনে জীবিকা চালানোর তাগিদে, জীবন বাজি রেখে। সেই জঙ্গলে অবশ্য কত মানুষ নিখোঁজ হলো। সকলে বলে জন্তুর ফেটে গেছে, এই ভয়ে কেউ যায় না বললেই চলে। এর পরেও প্রজারা বেশ সুখে দিনযাপন করছে। গড়ে অভাব অনটন থাকলেও গাল ভরে হাসে। জমিদার সাইফুদ্দিন নওয়াজ খানের শাসন ও বিচার ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন প্রজারা। তারা নিজেদের ভাগ্যবান মনে করে এমন জমিদার পেয়ে। তবে পরবর্তী জমিদার হিসেবে জমিদার পুত্র কেমন হবে তা নিয়ে আজকাল তাদের মধ্যে আলোচনা চলে। জমিদার পুত্র তার পিতার মতো দয়াবান কি হবে, নাকি তারই দাদার মতো অত্যাচারী জমিদার গড়ে উঠবে? সাইফুদ্দিন নওয়াজ খান এর পিতা শরাফত নওয়াজ খান ছিলেন একজন অত্যাচারী জমিদার। প্রজাদের দুঃখ বুঝতো না, কড়াই গন্ডায় কর আদায় করত। ফসল হয়নি শুনলেও ছাড় দিত না। এজন্য তাকে প্রজারা কেউই পছন্দ করতো না। জমিদার মহলের কাছারি ঘরে প্রবেশ করলো আমিরাত শাহ। জমিদার সাইফুদ্দিন নওয়াজ খান কেদারায় বসে আছে, হয়তো তারই অপেক্ষা করেছিলেন। উত্তরের আশায় তার অপেক্ষা পুরুচ্ছিল না যেন। মরিয়া হয়ে উঠেছে একমাত্র পুত্রকে ভালো পথে আনতে। ধীরে ধীরে সে অধঃপতনের দিকে যাচ্ছে। এভাবে চলতে থাকলে পরবর্তী জমিদার হিসেবে তাকে সিংহাসনে বসাবেন কি করে? তার মান সম্মান শেষ হয়ে যাবে। ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। কালকেও একজন প্রশ্ন করল, আপনার পুত্রকে নাকি বাইজি মহলে দেখা যায়। তিনি কোনো প্রশ্ন এড়িয়ে গেলেন। তখনই কেউ দরজার বাহির থেকে ভেতরে আসার অনুমতি চাইল। অনুমতি পেয়ে আমিরাত শাহ আসতে জমিদারের হাতের ইশারায় কাছারি ঘর থেকে চলে গেল দুটো রক্ষে। পাশে বসে বলেন জানতে চাইল তারই কন্যার উত্তর। কি বলিল তোমার কন্যা? সে কি রাজি এ নিকা করতে? আমিরাতের চোখ মুখ শুকনো, বুঝতে পারছে না কি জবাব দেবেন। তার কন্যা রাজি নন। জমিদার সাইফুদ্দিন নেওয়াজ ভীষণ চতুর মানুষ, মুখ চোখ দেখে ধরতে পারল। তার বিচক্ষণ চোখ বলে দিল উত্তর, তবুও জানতে চাইল। আমিরাত শাহ খানিকক্ষণ চুপ করে রইল। বুকের ভেতরটা যেন বার হয়ে উঠেছে, কণ্ঠে কাঁপন, মুখ শুকিয়ে গেছে। তবুও জবাব না দিয়েও উপায় নেই। জমিদার সাহেব, আমার কন্যা রাজি নয়। জমিদারের চোখ মুখ মুহূর্তেই বদলে গেল। রাগে যেন শরীর কেঁপে উঠল। শীতল দৃষ্টি মুহূর্তে রং বদলালো। আত্মসম্মানে আঘাত লেগেছে তার। জমিদার পুত্রের বেগম হওয়ার জন্য কত শত কন্যার প্রস্তাব আসে, সেখানে রাজি না হওয়া তার সম্মানে আঘাত প্রাপ্তের সমানই। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমিরাতের পানে। রাজি নয় মানে?
আমার পুত্রকে কি সে উপযুক্ত মনে করে না? এই সাহস সে কোথা থেকে পায়? আমিরাত মাথা নিচু করে বললেন, ক্ষমা করবেন জমিদার সাহেব, কন্যার বয়স হয়েছে, তারও নিজস্ব মতামত আছে, জোর করে তো নিকা করা যায় না। জমিদারের চোখে ক্ষোভের ঝিলিক। মেয়েটাকে তার পছন্দ হয়েছে, তার পুত্রের সহিত সে কেবল রুখে দাঁড়াতে পারে। একদিন এমনই এক ঘটনা দেখে তার এই সিদ্ধান্ত নেওয়া। এবার নরম গলায় বলল, আমিরাত, তুমি আমার আপনজন, আজ অবধি আমার কথা অমান্য করনি, আজ কি তবে করবে? আমার মান, আমার সম্মান, আমার পরিবারের আভিজাত্য তোমার কন্যার একটি নাতে ভেঙে যাবে? এটা হতে পারে না। আমি চাই এই নিকা হোক। আমার পুত্রের বেপথুর জীবন আমি জানি, কিন্তু আমার বিশ্বাস তোমার মেয়েকে ঘরে ফেলে হয়তো সে পথের দিশা পাবে, সে ভালো পথে আনতে পারবে। পুত্র নিজে রাজি হয়েছে। তাছাড়া আরেকটা কারণ আছে, তোমার অজানা নয় নিশ্চয়ই। না হলে এই রাজ্যের দায়িত্ব কে নেবে? আমার একমাত্র পুত্র সে, তাকেই তো নিতে হবে। ছোটবেলা থেকেই পরবর্তী জমিদার হিসেবে তাকে গড়ে তুলেছি, সব দক্ষতায় পারদর্শী করেছি। এখন হুট করে কিভাবে কি হলো বুঝতে পারছি না। আমিরাত দ্বিধাগ্রস্ত, তিনি বুঝতে পারছেন না কি করবেন। জমিদার পুত্র মেয়ে জামাই হিসেবে মন্দ নয়, ভালোই, তবে এক জায়গায় সে আটকে গেল। জমিদার পুত্র বেপথে যাওয়ার কারণ বোধহয় বুঝতে পারেন, কিন্তু সাহস প্রমাণের অভাবে বলতে পারেন না। জমিদার পুত্র ইমতিয়াজ নওয়াজ খান না হলেও কতজন আছে রাজ্য পরিচালনার দায়িত্ব নেওয়ার অপেক্ষায়, কিন্তু সে কেমন তা জানিও। ইমতিয়াজকে ছোট থেকে চিনে, খুবই সাহসী, ভদ্র, দাম্ভিক হলেও ওর সাথে ধৈর্য ছিল। দাম্ভিকতা পরিস্থিতি অনুযায়ী প্রকাশ করত, কিন্তু সময়ের সাথে বড় হলো। হঠাৎ তার পরিবর্তনে সকলে চমকে গেছিল। গত মাস থেকে তার আরও বেশি অবনতি। অনেকে বলাবলি করে জমিদার পুত্র মাথা খেয়ে বাইজি কন্যা উপমা, তার নামের মতোই সুন্দর, সে যে দেখবে পাগল হয়ে যাবে। এদিকে তার কন্যা খুবই সাধারণ, সুন্দর বটে, সাহসী আর ন্যায়পরায়ণ। জমিদার মহলের সাথে যুক্ত থাকার কারণে জমিদার কন্যা মালিনীর সঙ্গে সেও তীর, ধনুক, ছোড়া, অস্ত্র চালনা টুকটাক শিখেছে, সেও পারে। এদিকে জমিদারের প্রভাব, দয়া, সম্পর্ক। অন্যদিকে তার কন্যা চোখ ভরা কান্না, করুণাকুতি। আম্মা জান, আমাকে অসুখে ঢেলে দিও না। হঠাৎ করেই জমিদার গম্ভীর গলায় বললেন, শুনো আমিরাত, তোমার কন্যার অমতে হলে এই নিকা আমি চাই, রাজি করাও তাকে। না হলে মনে রেখো, আমি আমার কথার মর্যাদা রাখবই। কাছারি ঘরে এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো। বাইরে পাখির ডাক, দূরে মসজিদে আজানের ধ্বনি, কিন্তু ভেতরে কেবলই বাড়ি নিঃশ্বাসের আওয়াজ। আমিরাত ভাবল, কথা শেষ করে তাকে নামাজে যেতে হবে। আমিরাত বুকের ভেতর দম চাপা কষ্ট নিয়ে আসতে বললেন, যদি সে নিজের জীবন বিসর্জন দেয় তবুও রাজি না হবে না বলেছে। জমিদার চোখ ছোট করে তাকালেন, ঠোঁটে তীব্র হাসি টেনে নিলেন। মৃত্যুর ভয় দেখাও না আমিরাত, কন্যাদের কান্না, চিৎকার যে সব আমি জানি, কিন্তু দিনের শেষে কন্যারা পিতার মান রাখে। তোমার কন্যাও রাখবে, তুমি শুধু তাকে বুঝিয়ে রাজি করাও। এমন সময় বাইরে থেকে হঠাৎ একটা কণ্ঠ শোনা গেল, আমি কোনোদিনই রাজি হব না। চমকে উঠলেন দুজনেই। কক্ষের দরজার পাশে দাঁড়িয়ে থাকা মেহেরনাজকে বাধা দেওয়ার চেষ্টা করলো কয়েকজন দাসী, কিন্তু সে শুনল না। জ্বলন্ত ফুলকির ন্যায় ছুটে আসলো দাসীরা, আবারও আটকাতে আসলে সাইফুদ্দিন নওয়াজ খান হাতের ইশারায় থামিয়ে দেয়, যাতে বলতেই তারা মাথা নিচু করে আজ্ঞা জানিয়ে চলে গেল। মেহেরনাজ সাইফুদ্দিন নওয়াজ খানের সম্মুখে দাঁড়িয়ে বলল, আপনার আমার পুত্রকে আমি নিকা করতে চাই না। যার ঘরে স্ত্রী না থাকতেই বাইজি বাড়িতেই উঠা বসা, সে নিকা করলে একই থাকবে। তাছাড়া আমি কেন নিকা করতে যাব অমন দুচ্চরিত্র মানুষকে? আমার কি দেয়? জমিদার সাইফুদ্দিন নওয়াজ খান রুষ্ট হলেন। আমিরাত শাহকে আদেশ দিয়ে বললেন, আমিরাত, তোমার কন্যাকে নিচু কণ্ঠে কথা বলতে বলো, আর এও বলে দাও সে যেন জমিদার পুত্রী ইমতিয়াজ নওয়াজ খানের বেগম হওয়ার জন্য প্রস্তুত থাকে। কালকেই এই নিকা হবে। যদি রাজি নাও হও তবে বিটে মাটি ছড়ে চলে যাও এই রাজ্য থেকে। আমিরাত শাহ অবাক হলেন, দিক শূন্যের ন্যায় কণ্ঠের কথা হারালেন। এমন কঠোরতা জমিদার হিসাবে বড় কিছু নয়, তবে তিনি আশা করেননি। তারা সম্ভ্রান্ত হলেও জমিদারের সাথে পেরে ওঠার নয়, তাদের সাথে বেশ ভালো খাতি। জমিদার মহলে যাতায়াত লেগে থাকে, সমস্ত হিসাব মিলানোর দায়িত্ব আমিরাত শাহ এর উপরই।
খুবই বিশ্বস্ত জমিদার মহলের সকলে তাকে আপনি মানে। ততক্ষণে জমিদার সাইফুদ্দিন নওয়াজ কাছারিঘর থেকে বেরিয়ে গেলেন। একমাত্র পুত্র ইমতিয়াজ কোথায় আছে সে খোঁজ তাকে রাখতে হবে। আজকাল ঘাটে গেলে শোনা যায় ডাকাতের প্রভাব বেড়েছে, পাশের রাজ্যে লুটপাট বেড়েছে। তাকে আগেভাগে সাবধান হতে হবে, তৈরি থাকতে হবে প্রহরী নিয়ে। এতদিনে ক্ষমতায় ডাকাতদের সাথে লড়েছে কয়েকবার, একবার তো সব লুট করে নিয়ে গেছিল। সেবার বৃষ্টির জন্য ফসল ফলিছিল না, রাজ্যের প্রজাদের আহাজারিতে ভরে গেছিল আকাশ বাতাস। নদীপথে জাহাজ আসলে জলদস্যুর হাতে পড়ে সব দানা দিয়ে গেছে তারা। মহলে মজুদ থাকায় অসুবিধা না হলেও ঘাটতি পড়ল কোষাগারে। এবারও নাকি ফসল খুব একটা ভালো হয়নি, প্রজারা খাজনা বেশি দিতে পারবে না বলে আর্জি করেছেন। একমাত্র পুত্রকে ছোট থেকে যুদ্ধবিদ্যা, অস্ত্র চালনায় দক্ষতায় গড়ে তুলল, একসময় সে মত্ত হয়ে অন্য নেশায়। কেন, কিভাবে এত পরিবর্তন হলো তিনি আজও বুঝতে পারলেন না। বাইজি গৃহে গেলে তাদের হুমকি দিয়ে এসেছিল, তাতেও কাজ হয়নি। সেও তাড়াতে পারেননি ইমতিয়াজের জন্য। সে বাধা হয়ে দাঁড়িয়েছিল নিজে। আমিরাতের মেয়ের সাথে নিকার যখন রাজি হয়েছে, তখন এই নিকা যে করে হোক হতেই হবে। দুপুর হতে জমিদার মহল থেকে ফিরল মেহেরনাজ। জমিদার মহল খুব একটা দূরে নেই, 5 মিনিটের হেঁটের পথ। তাদের বাসস্থান জমিদার মহলের মতো বিশাল না হলেও বেশ সুন্দর, গুছানো আর আম্মাজানের যত্নের। আমিরাত শাহ মেয়ের পিছু পিছু আসলো। কক্ষের সামনে এসে খটখট করে কড়া নাড়ল। অনুমতি পেতেই ভেতরে আসলো। চারপাশে চোখ বুলালো। কক্ষের কিছু আসবাবপত্র এলোমেলো। বুঝতেই পারলো কন্যা রেগে আছেন। আমিরাত শাহ এগিয়ে এলেন, কন্যার মাথায় হাত রেখে বললেন কিছু কথা। সেসব কথা মেহেরনাজ কেবলই আশ্চর্য হয়ে শুনে গেল। বিস্ময়কর তার চাহনি মুহূর্তে পরিবর্তন হলো। কথা শেষ করে মেহেরনাজের কক্ষ ত্যাগ করলেন আমিরাত। সে কেবল আশ্চর্যের ন্যায় ভাবতে লাগল, ইমতিয়াজ শূন্যে তলোয়ার চালাচ্ছিল। তার রোজকার অভ্যাস এমন শূন্যে তলোয়ার চালানো। হুট করে পেছন থেকে কেউ তলোয়ার আঘাত হানতে আসে, তৎক্ষণাৎ সে তলোয়ার দিয়ে রুখে দাঁড়ালো। পিছন হতে সামনাসামনি হলো। 1 মিনিটে তলোয়ার চালানো শেখায় হারালো অপরপক্ষের ব্যক্তিকে। তলোয়ারের আগায় তার মুন্ডু। ইমতিয়াজ তলোয়ার গলা বরাবর ধরেই বলল, শত্রু কিংবা বন্ধুর আগমন পিছন হতেই বুঝতে পারি। আমার তীক্ষ্ণ দৃষ্টি, প্রবল শ্রবণশক্তি, শকুনি দৃষ্টিকেও হার মানে। তুই আর এমন কি? মাটি থেকে উঠে পড়ল মাহমুদ। ইমতিয়াজের মুখোমুখি হয়ে শুধালো, নিজের ভালো কি বুঝতে পারি? সময় মানুষকে ভালো মন্দের হিসেব মেলাতে শেখায়। আমি সময়ের তালে চলছি, সময় পুরোলেই হিসেব বসব। নিকা করছো আমিরাত কন্যাকে। জমিদার পুত্রী ইমতিয়াজ নওয়াজ খানের বেগম কেবল সেই কন্যাই হবে। আমি দেখতে চাই কি আছে তার মধ্যে। মাহমুদের নিশ্চুপ থাকলে এছাড়া উপায়ই বা কি? ইমতিয়াজ তলোয়ারখানা তুলে প্রিয় মিত্রর ঘাট ধরে হাসি মুখে জমিদার মহলের ভেতরে প্রবেশ করল। মেহেরনাজ নিস্তব্ধ হয়ে বসে আছে। সীমান্ত নগরের জমিদার পুত্রের বেগম হতে তাকে প্রস্তুত হতে হবে। বুকের ফাজরে তীব্র যন্ত্রণা অনুভব করলো। মহলে তার প্রায় পদাচরণ হয়। জমিদার সাইফুদ্দিন নওয়াজের ছোট কন্যা মালিনী তার প্রাণপ্রিয় সখী, কিন্তু পুত্র তার চোখের বিষ হয়ে উঠেছে কিছুদিন পূর্ব হতে। লোকটিকে সে মোটেও পছন্দ করে না। আগে দেখলেও দূরত্ব বজায় রাখত, এখন খুব একটা দেখা হয় না। সে প্রায় সময় আড়ালেই থাকতো। জমিদার মহলে আসলে মালিনীর কক্ষে থাকতো। অন্দরমহলে পুরুষ মানুষের প্রবেশ নিষেধ, কেবল মহলের পুরুষেরা বাদে। তবে তারা খুব কমই যেত, ব্যস্ত থাকতো নিজেদের কর্মে। কয়েক প্রহর ফেরলে তার নিখা হবে ওই মানুষটার সাথে যাকে সে পছন্দ করে না। ঘৃণা জমে আছে তার অন্তঃপটে। বাতাসে গুঞ্জন শোনা যায়, ভাইজি বাড়িতে তার অর্ধরাত্রি কাটে, মাতাল হয়ে ডলে পড়ে থাকে। এই গুঞ্জন মোটেও মিথ্যা নয়। আগে ছিল না এমন, হঠাৎ 1 মাস থেকে এমন হয়ে গেছে। মহলের বাহিরের মানুষজন না জানলেও মহলের ভেতরের কাছের লোকজন ঠিকই জানে। সত্যি একদিন মানুষের সামনেও আসবে, হয়তো দেরিতে। এই দেরিতে সাইফুদ্দিন নওয়াজ খান আটকাতেই পুত্রের নিখা করাতে চান। মেহেরনাজ ভীষণ অবাক হলো সেই ক্ষণে, যে ক্ষেত্রে জানতে পারল জমিদার পুত্রের মতামত নিয়ে প্রস্তাব রেখেছিলেন জমিদার সাইফুদ্দিন নওয়াজ।
কেন চান তিনি তাকে? বিশাল জমিদার মহলের বেগম হওয়ার সবার স্বপ্ন হলেও সে চায় না অভিশপ্ত জীবনে জড়াতে। তার কাছে জমিদার মহল অভিশপ্ত লাগে, আধিপত্য, ক্ষমতা, নিপীড়ন আর অপছন্দ। জমিদার গিন্নি খুব একটা চোখে পছন্দ করে না তাকে। ভাবতে ভাবতে মেহেরনাজ পালঙ্ক হতে উঠে পড়ল। একপাশে যত্নে পড়ে থাকা খঞ্জরটা হাতে নিয়ে নেড়ে দেখল, জানালার দিকে দৃষ্টি রাখলো। উড়ে যাচ্ছে কিছু সাদা পায়রার ঝাঁক। এগুলো জমিদার মহলের পায়রা। জমিদার গিন্নি শখ করে পুষেছেন, বেশ যত্ন করে খাওয়ান তাদের। সেদিকে দৃষ্টি রেখে মনে মনে ভাবলো, এই বন্দি পায়রার ন্যায় সেও কি বাধা পড়বে ওই মহলে? আধিপত্য ঐশ্বর্যের মাসে সে কি মুক্তি পায়রার ন্যায় আনন্দ ডানা মেলতে পারবে, নাকি শিকলবন্দি সম্পর্ক জড়িয়ে চোখের জল ফেলতে হবে? বেলা গড়িয়ে যাচ্ছে, মেহেরনাজ এখনো গোসল সারেনি। মাহবুবা বেগম কয়েকবার বলে গেছে গোসল করে যেতে, কিন্তু সে ঠায় বসে আছে, চোখ মুখে লেগে আছে কত শত চিন্তার রেশ। তবে মুখ দেখা বোঝা মুশকিল, কি নিয়ে চিন্তিত। হাতের খঞ্জরিটা বারবার খুলছে আবার লাগাচ্ছে। গণমুখশ্রীতে চিন্তার বদলে হিংস্র দেখে গিয়েছে। তারই মধ্যে কক্ষের দরজায় কড়া নাড়ল কেউ। মেহেরনাজ অনুমতি দেওয়ার আগে হুড়মুড়িয়ে প্রবেশ করলো। তার বুঝতে বাকি রইল না কে এই কাজ করতে পারে। তার প্রাণপ্রিয় সখী মালিনী। সে এসে সখীর গলা জড়িয়ে ধরলো। মেহেরনাজ ততক্ষণে খঞ্জরটা ঢুকিয়ে রেখে দিল পাশের টেবিলে। মালিনীর খুশির কারণ বুঝতে পারলো হয়তো। তখনই সে আনন্দের সহিত প্রকাশ করলো তার ব্যক্ত। সখী, তুই আমার ভাবি বেগম হবি? কি আনন্দ লাগছে! কাল থেকে তুই আমার আশেপাশে এক মহলে থাকবি। কত গল্প করত, রাত জেগে আসর জমাবো। মালিনী শত কথা বলেও মেহেরনাজ চুপ। মালিনী কথা বন্ধ করলো। সামনে গিয়ে সখীর সামনে আসলো, মুখ ফানে চেয়ে দেখলো গম্ভীর মুখশ্রী। তুই কি এই নিকা করতে রাজি নয়? মালিনীর প্রশ্নে তার পানে চায় মেহেরনাজ, তবে জবাব দেয় না। তার মাথায় তার আব্বাজানের বলা কথাগুলো ঘুরছে। হিসাব মিলাতে গিয়ে পারছে, আবার পারছে না। কি লো বল? মেহেরনাজ সখীকে মন বুলানো হাসিতে বশ করলো। বলল, রাজি হব না কেন? জমিদার পুত্রের বেগম হওয়ার সবার স্বপ্ন থাকে, হোক জমিদার পুত্রের চরিত্রের সমস্যা কিংবা খারাপ। মালিনীর মুখের হাসি দপ করে বন্ধ হলো। মুখশ্রীতে আদার নেমে এলো। সে বুঝতে পারলো তার সখী তার ভাইজানের কথা বলছে। মেহেরনাজ চাইল সখীর মুখখানে। আদার মুখখানা দেখে হাসলো, বলল, ভুল কিছু বলেছি? মালিনী মাথা নাড়ালো, বলল, ভুল নয়, তবে সঠিক সেটাও জানা নয়। ভাইজান এমন তো ছিল না। তাকে উপর থেকে রাগী গম্ভীর মনে হলেও ভেতর থেকে ভীষণ ভালো। তবে গত 2 মাস থেকে কি হলো, সব কেমন নিমেষে বদলে গেল। ভাইজান যেতে শুরু করলো বাইজি গৃহে। ভাইজান আগের মতো নেই, কথাও কম বলে, কিছু বললেও রেগে যায়। বাবা মশাইয়ের সাথে কথা শোনে না। আগের বাবা মশাই যা বলতো তাই শুনতো। এখন কেন এমন হলো প্রশ্ন জাগে না। মেহেরনাজ মালিনীর শেষ কথাটুকু শুনলো, ভাবলো। সে আবার আবদার জুড়ে বলল, তুই নিকা করার পর ভাইজানকে ঠিক করে দিবি? আমিও আমার আগের ভাইজানকে চাই। আমি জানি তুই চাইলে পারবি। মেহেরনাজ কিছু বলল না, পালঙ্ক থেকে উঠে পড়লো। তার গোসলে যেতে হবে। কক্ষ ছাড়ার আগে মালিনীর উদ্দেশ্যে বলল, কয়লার মাঝে যদি থাকে খাঁটি সোনা তবে বাহির করব, আর যদি দেখি কয়লায় তবে সেখানেই ফেলে আসব। মেহেরনাজ বেরিয়ে গেল। কক্ষে বিস্ময় নিয়ে দাঁড়িয়ে রইল মালিনী। সখীর কথার অর্থ সে বোঝেনি, তবে এতটুকু বুঝেছে তার সখী আনন্দের সহিত এই নিকাতে রাজি নয়। জমিদার তার নিজ কক্ষে শুয়ে আরাম করছেন। পাশে জমিদার গিন্নি সালেহা স্বামীর পা টিপে খ্যাদমত করছেন। বারবার মাথা নাড়িয়ে দেখছেন ঘুমিয়ে গেছে কিনা। সাইফুদ্দিন নওয়াজ ঘুমাননি, শুধু চোখের উপর হাত দিয়ে ফাঁস ফিরে শুয়ে আছেন। গিন্নির এমন দেখা দেখে চোখ বন্ধ করে বললেন, কিছু বলতে চাইলে বলো। সালেহা সাহস সঞ্চার করলো, কণ্ঠ ঝেড়ে বলল, আমিরাতের কন্যার সাথে আমার পুত্রের নিকা দিতে হবে কেন? কি এমন আছে তার মধ্যে? পাশের রাজ্য হতে তার জন্য সম্বন্ধে এসেছে। রাজকন্যা রেখে ওই কথা সম্পূর্ণ করতে পারলেন না গিন্নি। জমিদার সাইফুদ্দিন নওয়াজ খান। তার আগেই গিন্নি জবাব হাত উঁচিয়ে থামিয়ে দিলেন। পালঙ্ক থেকে উঠে পড়ল। সালেহা একটু ভয় পেল। ভুল হয়েছে তার বলা, ক্ষমা
হাতে বলল, ভুল করলে মাফ করবেন। জমিদার গিন্নির ভয়ার্থ চেহারার দিকে তাকালেন, শান্তস্বরে উত্তর দিলেন, আমি যা করেছি তোমার পুত্রের ভালোর জন্যই করেছি। পুত্রের খারাপ হোক এটা চাইব না, এতটুকু ভরসা তো আছে। সালেহা মাথা নিচু করেই মাথা নাড়ালো, শাড়ির আঁচল টেনে নিল। সাইফুদ্দিন নওয়াজ খান কক্ষ থেকে বেরিয়ে গেলেন। সালেহা পালঙ্ক থেকে নামলো, কক্ষ হতে পা বাড়ালেন। গন্তব্য তার প্রাণপ্রিয় পুত্রের কক্ষে। ইমতিয়াজ কক্ষে গভীর নিদ্রায় ছিল। দরজা খোলার আওয়াজে তার নিদ্রা ভঙ্গ হলো। তার প্রখর দৃষ্টি আর দুর্দান্ত শ্রবণ শক্তি আশপাশে দিয়ে কেউ হেঁটে গেলেও বুঝতে পারে। সালেহা প্রিয় পুত্রের পালঙ্কে বসলো। ততক্ষণে ইমতিয়াজ উঠে বসেছে। এমন সময় মাতাকে দেখে জিজ্ঞাসা করলো, কিছু বলবেন আম্মিজান? সালেহা পুত্রের পানে চাইলেন। কত স্বাভাবিক ও সুস্থ তার পুত্র, তবে এমন অবনতি কেন ঘটে মাঝে মধ্যে? তখনের ইমতিয়াজ আর এখনের ইমতিয়াজের মধ্যে বিশাল ফারাক লক্ষ্য করা যায়। সেই বিষয়ে প্রশ্ন করলে এড়িয়ে যায়। তবে তিনি এখন কথা বলবেন অন্য বিষয়ে। তুমি কি আমিরাত কন্যা মেহের নাচকে সত্যি নিকা করতে প্রস্তুত? পছন্দ সে কন্যা? ইমতিয়াজ উঠে দাঁড়ালো, পাশ থেকে তলোয়ারখানা নেড়ে ছেড়ে রাখলো। আলমিরা থেকে পোশাক বাহির করতে করতে বলল, জি আম্মিজান, আমি প্রস্তুত। বাবা মশাই যখন বলেছে তখন দ্বিমত করি কি করে? সালেহা শেষ আশাটুকু যেন নিভে গেল। সে সারাদিন সব কিছু ঠিকঠাক থাকে, সব কথা শুনে। কেবল রাত্রি নামলে প্রায়শই তার অবনতির প্রকোপ বাড়ে। ইমতিয়াজ পোশাক বদলে তলোয়ার নিয়ে বেরিয়ে গেল। সালেহা কেবল তার পদচারণের পানে চেয়ে রইল। সে পুত্রের সুখ চায়, সে ভালো থাকুক, আনন্দে থাকুক। নিকা করে যদি ভালো হয়ে যায় তবে সে বাধা হয়ে দাঁড়াবে না। দীর্ঘশ্বাস ফেলল, মনে মনে ভাবল, তার এই সুখের সংসারে কার নজর পড়ল? জমিদার বাড়ির পিছনে একে পুষ্কুনি আছে। জমিদার মহলের কন্যা ও গিন্নিরা সেখানে গোসল সারেন। এদিকটায় বাহিরের পুরুষ মানুষ আসা নিষেধ। আর গোসলের সময় তো কেউই নয়। পুষ্কুনির শান বাঁধানো কাটে বসে আছে মালিনী। আনমনে কি যেন ভাবছিল। হঠাৎ কারো পদচারণ পাওয়ায় সে তাকায়। নেত্রপল্লবে ধরা পড়ে এক সুদর্শন পুরুষ, শরীরে আধ পুরনো পোশাক। সে একটু আশ্চর্য হলো। পছন্দ এখানে কি করে আসলো? আগে কখনো দেখেছে বলেও মনে পড়ছে না। আপনি কে? এখানে কি করছেন জানেন না এদিকে পুরুষ মানুষ আসা নিষেধ? ছেলেটি ভয় পেল। তার চোখ মুখ দেখে বোঝা গেল। মালিনীকে দেখে সে ত্বরিত গতিতে দৌড়ে যেতে যেতে বলল, মাফ করবেন, আমি আসলে ভুল করে চলে এসেছিলাম। আজ বাবা মশাই অসুস্থ বলে আমি কাজে এসেছিলাম। মালিনী শুনল, কিন্তু কিছু বলার আগে এসে চলে গেল। তার ভয় পাওয়ার দেখে হুট করে অধরা হাসি নেমে আসলো। হৃদয়ে কিছু একটা অনুভব করলো। তার নেত্রপল্লব এদিক সেদিক পানিই রইল। বাতাসে গা ছড়িয়ে পড়ল ফুলের সুবাস। মালিনী চোখ বন্ধ করে অনুভব করলো। তারপর পুষ্কুনির ঘাট থেকে উঠে বাগানের দিকে গেল। নজরে এলো সে যুবক ফুলের গাছে পানি দিচ্ছে। অপলক তাকিয়ে রইল। হুট করে ছেলেটি তাকালো। মালিনীকে দেখে ভয়ে যেন পালিয়ে গেল। তার পালানো দেখে মালিনীর ভীষণ হাসি পেল। জঙ্কার তুলে হাসলো সে। এখানে কি করছিস? পাগলের মতো হাসছিস কেন? মালিনী চমকে উঠল। তার নজর সরল। তার পিছনে দাঁড়িয়ে আছে ওয়াসিফ নওয়াজ খান, তারই পিতার চাচাতো ভাইয়ের ছোট ছেলে। সেই হিসাবে তার চাচাতো ভাই। মালিনী একটু ভয় পেল। ছেলেটির দিকে তাকিয়েছিল, দেখেনি তো? কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? মহলের ভেতরে যা। মালিনী হাঁপ ছাড়ল। উত্তর দিতে হবে না ভেবে খুশি হলো। মাথা নেড়ে মহলের দিকে এগিয়ে গেল। ওয়াসিফ চারপাশে নজর বুলালো। নতুন লোক দেখে একজনকে জিজ্ঞেস করলো। জানতে পারলো মালির ছেলে সে। মালির বদলে কাজে এসেছে। তখনই আগমন হলো তনিমার। ওয়াসিফ কারো আগমন বুঝতে পেরে পিছনে তাকালো। তানিমা অদরা হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। সে জমিদার মহলের জমিদার সাইফুদ্দিন নওয়াজ খানের আপন ছোট ভাই শামসুদ্দিন নওয়াজ খানের একমাত্র কন্যা। দুঃখের বিষয় শামসুদ্দিন নওয়াজ খান আর বেঁচে নেই। কয়েক বছর আগে এক কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। শারমিন বেগম একমাত্র পুত্র শিহাব কন্যা তনিমাকে আঁকড়ে ধরে বেঁচে আছেন। যদিও সাইফুদ্দিন নওয়াজ তনিমাকে মালিনীর মতোই স্নেহ করেন, যাতে সে ফিতার অভাববোধ কম করেন। তনিমা আদারে হাসি ঝুলি ওয়াসিফের উদ্দেশ্যে বলল, আপনাকে ইমতিয়াজ ভাইজান ডাকছে। ওয়াসিফ শুনল, বলল, তুই যা, আমি আসছি।
খানিক বাদে তনিমা একটু দাঁড়িয়ে রইল। আসিফ ব্রু কুচকে তাকালো, আবার জিজ্ঞেস করলো, শিহাব কবে আসবে? ভাইজান তো বলে বেরিয়েছে কয়দিন পর ফিরবেন, ওয়াসিফ যেতে বলল, কিন্তু সে আবারও দাঁড়িয়ে রইল। সে আবার চোখ গরম করে তাকাতেই তনিমা দৌড়ে পালালো। ওয়াসিফ নজর রাখলো এবার দূর প্রান্তে। তার ভাবনা অন্য কিছু, সব কিছু কেমন নিতেজ লাগে, আগের মতো কিছুই নেই। ভাইজান ডেকেছে, তাকে মহলে যেতেই হবে। সেই মহলের দিকে পা বাড়ালো। মহলের প্রবেশ করতে দেখা মিলল তারই বড় ভাইজান জাবেদের সঙ্গে। সে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? ভাইজানের কক্ষে। উত্তরে সে আর কিছু বলল না। স্বাভাবিকভাবে দুজন দুদিকে চলে গেল। শারমিন বেগম তাদের দুজনের গতিবিধি লক্ষ্য করলো। পিছনে শাহানা ওদরে হাসি ঝুলিয়ে তাকিয়ে আছে যে, সামনে দুজন দুপথে কার ফানে চেয়েছে বোঝা মুশকিল। রসাই করে রান্না চলছে। সালেহা রান্না করছে, তারই পাশে হামিদা বসে রয়েছে। রান্না কাজে দুজন সাহায্যকারী দুজন রয়েছে, তাহেরা ও ফাহিমা। তারা সাহায্য করছে কাটাকুটিতে। শারমিনের শরীর খারাপ, তাই সালেহা তাকে বিশ্রাম নিতে বলেছেন। সালেহা চুলোয় পায়েস বসিয়েছেন। রেবেকা মতিগতি বোঝার চেষ্টা করে আশেপাশে নজর বুলিয়ে ফিসফিস করে বলল, বুবু, তুমি কি করে আমিরাত কন্যাকে পুত্রবধূ করতে রাজি হলে? মহলে তো সুযোগ্য কন্যা ছিল। আমিরাত কন্যা খুব একটা সুবিধার না, জানো নিশ্চয়ই। জানি রে, রূপবতী অতি রূপ কিন্তু ধ্বংসের কারণ হতে পারে। সালেহা পায়েসের কথা ভুলে বসলো। লাড়কি থামা গেল। কিছু বলার পূর্বে উপস্থিত হলো এক দাসী। সে জানলো রেবেকাকে ডাকছেন জমশেদ নওয়াজ খান। তিনি হুড়মুড়িয়ে ছুটলেন। তার আসল কাজ হাসির করা শেষ। আগুনে ঘি ঢেলেছেন, বাকিটা আপনা আপনি জ্বলবে। রাত্রি নেমেছে, কুয়াশায় চারপাশটা ঢাকা পড়েছে, শীত করছে বেশ। মেহেরনাজ গায়ে শাল জড়িয়ে হেসেলে উনুনের পাশে বসে আছে। মাহবুবা বেগম রান্না বসিয়েছেন। মাটির হাঁড়িতে এক পাশে ভাত, আরেক পাশে হরিণের মাংস আমিরাত জমিরাত মহল থেকে এনেছিলেন। মাহবুবা রান্নার ফাঁকে ফাঁকে মেহেরনাজের অভিব্যক্তি বুঝে কিছু জানতে চাইল, কিন্তু তার হলো না। আমিরাত শাহ সেখানে উপস্থিত হলো। মেহেরনাজ মাথা তুলে চাইল, আর বিচক্ষণ নেত্রে ধরতে পারলো কিছু আর্জি হয়েছে। আর বলার আগে এসে জানতে চাইল, কি বলবেন আব্বাজান? কন্যার এরূপ ধারণায় তিনি বিস্ময়ের সাথে খুশি হলেন। বললেন, ইমতিয়াজ তোমার সঙ্গে কথা বলতে চেয়েছে। মেহেরনাজ সঙ্গে সঙ্গে স্পষ্ট ভাষায় জানালো, নিকার আগে কোনো কথা নেই। যখন তিনি আগেই রাজি হয়েছেন তবে যা কথা নিকার পরে হবে। কথাগুলো জোরে বলেছিল মেহেরনাজ। বাহিরে দাঁড়িয়ে থাকে ইমতিয়াজের কানে পৌঁছালো সেই শব্দগুলো। তার কপালে গাঢ় ভাঁজ পড়ল। এমন ধীর কণ্ঠ শুনে সে বিমূঢ় হলো। আগে কয়েকবার তার নজরে আসলো, তেমন সাক্ষাৎ তাদের হয়নি। কিছু বুঝে ইমতিয়াজ বাহির হতে আমিরাতের উদ্দেশ্যে বলল, চাচাজান, আপনি আসেন, যা কথা সব নিকার পরেই হবে। অপেক্ষা তো আর মাত্র কয়েক প্রহর। শেষের কথাটুকু মেহেরজানের কানে বাজতে থাকলো। আজান পড়তে মেহেরনাজ উঠে দাঁড়ালো। আমিরাত কন্যাকে সঙ্গে নিয়ে হেসেল থেকে বাহিরে হলো। কিছু কথা বললেন, মেহেরনাজ শুধু শুনে গেল। বাহির হইতে দেখা মিলল ইমতিয়াজ নওয়াজ খানের। বক্ষের সঙ্গে হাত জড়িয়ে কালো রঙের শাল জড়িয়ে দাঁড়িয়েছে। মেহেরনাজ একবার নজর বুলিয়ে মাথায় ওড়না টেনে চলে গেল। পেছনে আর ফিরে তাকালো না। আমিরাত কিছু বলছে, সেদিকে তার মনোযোগ নেই। ইমতিয়াজ পলক ফেলল না, স্থির নেত্রে চেয়ে রইল হবু বেগমের পানে ঠোঁট থেকে। গভীর রজনী, শুনশান গ্রাম, স্তব্ধ জমিদার মহল, কোনো শোরগোল নেই। বাহির হতে হওয়ার বেগ ছুটে আসছে, দমকা হাওয়ায় নাড়িয়ে দিচ্ছে অন্দর মহলে থাকা সমস্ত পর্দা। দুলতে থাকলো সমান তালে। প্রচণ্ড শব্দে কারো নিদ্রা ভঙ্গ হলো। পলঙ্ক হতে উঠে বসলো। কারো পদচারণের আওয়াজ শোনা যাচ্ছে, নিঃশব্দ সেই পদচারণ। তবে কেউ একজন ঝাঁকনা পাওয়াতে কানে পৌঁছালো সেই আওয়াজ। মহলের ভেতরে মিটিমিটি আলো জ্বলছে। মহলের সিংহদ্বারে ও গোড়াশালে মশাল জ্বলছে। নিঃশব্দ পদচারণ করা লোকটি ধীরে ধীরে মহল থেকে বাহির হলো, গেল একদম মহলের পিছন দিকে। ভয়ে ভয়ে পিছু নিল কেউ। সামনের লোকটি তা খেয়াল করল না। ধীরে ধীরে এগিয়ে গেল লোকটির পিছু নিয়ে। ভিড় রাতে দিকটায় বেশ অন্ধকার। সামনের লোকটির গায়ে কালো শাল জড়ানো, তাই বোঝা মুশকিল কে সে। হুট করে হওয়ার বেগে বাড়লো। চোখে বালু পড়তে চোখের সামনে হাত মেলে ধরল। একটু পর চোখ খুলে দেখে সামনে কেউ নেই। চারপাশে নজর দিল না, কেউ নেই।
কোথায় গেল? আশাহত হয়ে পিছনে ঘুরল। গন্তব্য নিজ স্থান, পা বাড়ালো সেদিকেই, কিন্তু কারো উপস্থিতি টের পেয়ে পিছিয়ে তাকালো। চিৎকার দিয়ে উঠল, ভোরের সূচনা ঘটেছে, ধরণীতে সূর্যের আলো সঞ্চার করেছে সবে। কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে সূর্যের রোশনি, রোদ নেই, কনকনে শীত, কাঁপছে বাহু। রাজ্যের বাহু প্রজা আছে যাদের শীতের পোশাক কেনার সামর্থ্য নেই। জমিদার সাইফুদ্দিন নওয়াজ খান মাঝে মধ্যে রাজ্যের মানুষদের সাথে সাক্ষাৎ করতে যান। আজও এমনই একটি দিন। ঘোড়াশাল হতে তার প্রিয় ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ল পাশের এক গ্রামে। বেশ কয়েক মাস হলো সেই গ্রামে যাওয়া হয়নি। আজ ঘুরবে, প্রজাদের দুঃখের কথা শুনবে নিজ কানে। ইমতিয়াজ উপস্থিত হলে সামনে তার আব্বাজানের ছুটে যাওয়া ঘোড়াটির পানে রইল সিংহদ্বারের পর। কে জিজ্ঞেস করলো, আব্বাজান কোথায় গেলেন? জমিদার মশাই পাশের গ্রামে গেলেন, সেখানে নাকি ওনার বিশেষ কিছু কাজ আছে, সাথে প্রজাদের সাথে দেখাও হবে। ইমতিয়াজ আর উত্তর করল না। আশফাক সে তীক্ষ্ণ নজর ঘুরালো, আগত হলো মন স্থির করে আসা স্থানে। স্বাভাবিকভাবে হেঁটে চলল সামনের পানে। কেউ তাকে দেখে আশ্চর্য হলো। কিভাবে সে স্বাভাবিক? এক পা দু পা করে এগিয়ে গেল, থামলো গিয়ে হবু বেগমের মহলের সামনে। নেত্রপল্লব ঠেকল একটি কক্ষের উপরে, হাতে তার একখানা খঞ্জর রয়েছে। পা এগিয়ে নিয়ে গিয়ে কিছু অনুভব করলো, সামনে আর এগুলো না, ছুটলো তার নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট ভঙ্গিতে। পিছন থেকে কেউ আড়াল হলো, ছেয়ে রইল, বুঝার চেষ্টা করলো, আসলো আবার চলে গেলেও কেন। মহলে ছাদে দাঁড়িয়ে আছে মালিনী আর ইমতিয়াজ, দুজনে নিশ্চুপ। মালিনী অনেকক্ষণ আগে ছাদে এসেছিল। ছাদ থেকে তার নজর পড়ল বাগানের দিকে। কালকে ছেলেটিকে আজকেও এসেছে, ফুলের বাগানগুলোকে পানি দিচ্ছে। গা আজকে খয়েরি রঙের একখানা ফতুয়ার উপর শাল জড়ানো। শীতের প্রকোপ বেড়েছে কিনা এজন্য বর দুপুরে শীত করছে। রোদের মুখ কুয়াশায় ঢাকা, একটুখানি উঁকি দিচ্ছে বটে, তখনই আগমন ঘটে কারো। মালিনী ছট করে ঘুরে তাকালো। তার থেকে খানিকটা দূরে ইমতিয়াজকে দাঁড়িয়ে থাকতে দেখলো। ধীর পায়ে সে বোনের পাশে দাঁড়ালো। মালিনী বাগানের দিক থেকে নজর সরিয়ে ভাইজানের আগমনের সঙ্গে সঙ্গে ভাই বোনের নীরবতা যেন অন্য কিছু বলছে। মালিনী কিছু জিজ্ঞেস করার আগে ইমতিয়াজ বলে উঠল, তোর সখী এই নিকাতে রাজি না বললি, কিন্তু তার মতামত জানতেন। কাল সন্ধ্যায় গেলাম, সে তো কোনো কথাই বলল না, বলল কেবল যা কথা হবে নিকার পরে। এত তেজি কণ্ঠ আমাকে বিমোহিত করেছে। আব্বাজানের কাছে শুনলাম প্রথমে রাজি না বলে মহলে এসে কথা শুনিয়ে গেছে, পরে এমন কি হলো যে রাজি হলো? মালিনী চুপচাপ শুনলো। একটা কথা বলবে ভাবছে, কিন্তু ভয়ে আবার বলতে পারছে না। যদি ভাইজান রাগ করে। মন স্থির করলো, চোখ বন্ধ করে নিজেকে সাহস জুগিয়ে ভাইজানের দিকে তাকিয়ে বলল, ভাইজান, বাইজি মহলে না গেলে হয় না? মদ্যপান হারাম, সেসব পান না করলে হয় না? আপনি আগের মতো হয়ে যান না? এখন তো ঠিকঠাক আছেন, মাঝে মধ্যে আপনি কি হয়? কেন আপনি অমন করেন? কি কারণ এটা বলুন। আপনার যদি সত্যি অন্য কাউকে বলতে দ্বিধা থাকে তবে আমায় বলুন, নয়তো আমি জানকে বলুন। আপনার পরিবর্তনে সবাই কষ্ট পায়। আব্বাজান চিন্তিত। পরবর্তী জমিদার হিসেবে আপনাকেই তো আসনে বসতে হবে, প্রজাদের কথা ভাবতে হবে। এভাবে চললে আব্বাজানের মতো ন্যায়পরায়ণ নিষ্ঠাবান জমিদার কীভাবে হবেন? তাছাড়া আজ আবার হবেন কারো স্বামী হবেন। মেহেরনাজ কেমন আপনি তো তা জানেন না, তার কাছে আপনি ঘৃণিত ব্যক্তি। তারপরও কেন রাজি হয়েছে তা জানি না। ইমতিয়াজ এক দৃষ্টে চেয়ে আছে ছোট বোনের চোখের দিকে। এতক্ষণ নিশ্চুপ হয়ে শুনল সব কথায়। মালিনী গড় করে সব বললেও এখন কিছুটা ভয়ও লাগছে। ভাইজানের দৃষ্টি উপেক্ষা করে নিচু করে রাখলো। দেখতে পেল এক জোড়া পা ছাদ ত্যাগ করলো। মালিনী মাথা তুলল। ততক্ষণে ইমতিয়াজ চলে গেছে। উত্তরবিহীন প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে রইল সে। কেন তার ভাইজান প্রত্যুত্তর করল না? আছে কি এর মধ্যে কোনো রহস্য? আসরের আজান পড়তেই সবার তাড়াহুড়ো শুরু হলো। নামাজ শেষ হলে নিকা পড়ানো শুরু হবে। মেহেরনাজকে সাজানো হয়েছে জমিদারি ঐতিহ্যের দামি শাড়ি, কত কত গহনা। সালায়া বেগম নিরস মুখে নিজ হাতে সাজিয়েছেন পুত্রবধূকে। হামিদা আর শারমিনও ছিল, তারা শুধু দেখেছে। মালিনী মেহেরনাজের পাশে বসে আছে, সখীর হাতখানা জড়িয়ে নিল। এক দৃষ্টিতে তার পানে চেয়ে মুচকি এসে বলল, মাশাআল্লাহ ভাবিজান, আপনাকে বেনারসিতে সুন্দর লাগছে, যে কেউ দেখলে নজর সরাতে পারবে না। রেবেকা চোখ মুখ বিছালো, মুখ বাঁকানো
কারণ নজরে পড়ল মেহেরনাজের দৃষ্টি সালেহার পানে। বোঝার চেষ্টা করছে তার অভিব্যক্তি। দূর থেকে কন্যার পানে চেয়ে আছে মাহবুবা বেগম। আমিরাত স্ত্রীকে ডাকতে এসে থমকে গেলেন। কক্ষের দরজা থেকে মেয়ের মুখখানে স্পষ্ট দেখা যাচ্ছে। দামি অলংকার আর শাড়িতে চকচক করছে, অপরূপ সুন্দর লাগছে তাদেরই কন্যাকে। আমিরাত স্ত্রীর কাঁধে হাত রাখলেন। মাহবুবা বেগম চমকে উঠলেন। পিছনে ঘুরে আমিরাতকে দেখে শান্ত হলো। চোখের জল মুছে বলল, নামাজ শেষ, ওনারা এসেছে? আমিরাত মাথা নাড়ালো। মাহবুবা বেগম ছুটলেন খাবারের ব্যবস্থা কেমন তা দেখতে। আমিরাত জমিদার সাইফুদ্দিন নওয়াজকে এলেন, বসলেন সোফায়। ইমতিয়াজও উপস্থিত হয়েছে। অবশেষে কাঙ্ক্ষিত সময় এলো। সমস্ত নিয়ম মেনে 3 কবুলে নিকাহ সম্পূর্ণ হলো। মেহেরনাজ কবুল বলতে গিয়ে থমকে দাঁড়িয়েছিল। আমিরাতের মুখ পানে চেয়ে চোখ বন্ধ করে বলে ফেলল, কবুল কবুল কবুল। সে জড়িয়ে গেল ইমতিয়াজ নওয়াজ খানের সঙ্গে। আজ থেকে সে তার বেগম। জমিদার পুত্রের নামে নিজেকে সঁপে দিল নাকি বলি দিল ভেবে পেল না মেহেরনাজ। এর মধ্যে খাবার পরিবেশন শুরু হলো। সকলে খাবারে ব্যস্ত। মেহেরনাজ বসেই রয়েছে। তখনই আমিরা তার জমিদার সাইফুদ্দিন নওয়াজের আগমন ঘটে। তিনি মালিনী এবং সকলের উদ্দেশ্যে বললেন, তোমরা সকলে বাহিরে যাও, মেহেরনাজের সাথে গোপন কথা আছে। সকলে আদেশ পাওয়া মাত্র বেরিয়ে গেল। কক্ষ রয়ে গেল 3 জন। আমিরাত নিচ্ছুক। সাইফুদ্দিন নেওয়াজ মেহেরনাজের সামনে দাঁড়ালো। সে তাকালো জমিদারের দিকে। দৃষ্টি লক্ষ্য করে বুঝতে পারল কিছু কথা আছে যা বাতাসকেও শোনানো যাবে না। বাতাসের কান আছে, বয়ে যেতে পারে সে কথা। গভীর রজনী। মেহেরনাজ জমিদার মহলে নতুন কক্ষের পালঙ্কে বসে আছে। হ্যাঁ, এটা ইমতিয়াজ নওয়াজের কক্ষ। কক্ষ জুড়ে রয়েছে হ্যারিকেনের আলো, ফুলের সমাহার। মেহেরনাজ পালঙ্ক থেকে নামলো, পা বাড়ালো বিশাল কক্ষের বিশাল জানালার দিকে। সেখান থেকে দেখা যায় মহলের সামনের পুরো দৃশ্য। হঠাৎ চোখে পড়ল কিছু। ভ্রু কুঁচকে এলো মেহেরনাজের। হুট করে হারিয়ে গেল সে ভ্রম নাকি বিভ্রান্তি। মেহেরনাজ জানালা হতে কক্ষের ঠিক মাঝখানে দাঁড়ালো। ভারী শাড়ি অলংকার আর ভালো লাগছে না। খুলে ফেললো সব অলংকার। হঠাৎ চোখ পড়ল অর্ধখোলা আলমারির দিকে। কিছু একটা ঝুলে আছে। ধীরে ধীরে এগিয়ে গেল। আলমিরার হাত দেওয়ার আগে কেউ তার হাতখানা ধরে ফেললো। মেহেরনাজ প্রথমে চমকে উঠল। কে সেই ব্যক্তি তার বুঝতে পারল। মেহেরনাজের পিঠ ঠেকেছে ইমতিয়াজের বক্ষ বরাবর। হাতের আঙ্গুলগুলো তার আঙ্গুলের ফাঁকে সরানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। ইমতিয়াজ মেহেরনাজকে সামনে ঘুরিয়ে হাত দুটো চেপে ধরল। উদরে গিয়ে ঠেকলো। অনুমতি ছাড়া আলমিরার হাত দিচ্ছিলে কেন? কি আছে ওখানে তোমার? পোশাক তো এখনো রাখোনি। তবে মেহেরনাজ ধাক্কা দিয়ে ছাড়িয়ে নিল। বলল, কেন? গোপন কিছু রয়েছে যা আমি জানলে ক্ষতি হবে? অবশ্য গোপন তো সব কিছুই জানি। ইমতিয়াজের অদরের ঠাট্টার হাসি দেখা দিল। সেই হাসিতে মুগ্ধ হয়ে যেতে পারে কত নারী। সে মেহেরনাজের কাছে এসে বলল, গোপন সব কিছু জেনেছ, এবার আমায় জানো? মেহেরনাজ যেন ছিটকে গেল। বলল, যে হাতে অপবিত্র নারী স্পষ্ট করেন সেই হাতে আমায় ছুতে আসবেন না, ঘৃণা লাগবে। অন্য নারীকে ছুঁয়েছি, তুমি দেখেছ? অন্য নারীর গৃহে অর্ধরাত্রি যাপন করেন, নিশ্চয় সাধু পুরুষ শাস্তে নয়। মেহেরনাজের স্পষ্ট উত্তর। কোনো বনিতা ছাড়া কথা বেশ উপভোগ করল। ইমতিয়াজ ঠোঁট প্রসারিত করে অট্টহাসি হাসল। পালঙ্কে বসে জবাব দিল, মসজিদে যারা যায় সবাই কি সাধু ব্যক্তি? তাদের অন্তরে পাপ নেই? পবিত্র স্থানে পাপ নিয়ে যেতে পারলে অপবিত্র স্থানে পুণ্য নিয়ে যাওয়া যায় না? মেহেরনাজ কড়া দৃষ্টিতে চেয়ে রইল। ভাবল কিছুক্ষণ। সে মূলত এই কড়া কথা ইমতিয়াজের অভিব্যক্তি জানতেই বলেছে। কি হলো? উত্তর পেলে না? নিশ্চুপ থাকাকে হার মানা ধরে নেব? ধর্ম টেনে আনছেন? ধর্ম মানেন? মানলে তো এই জমিদারি থাকবে না। জমিদারি অনেক প্রথা ধর্মের বিরুদ্ধে। তবে কি জমিদারি ছেড়ে দিবেন নাকি প্রথা বর্জন করবেন? ইমতিয়াজ বেশ আয়েশ করে পা জড়া দোলাচ্ছে আর শুনছে। উত্তর দেওয়ার জন্য হাসি মুখখানা খুলতে যেতে হাসিমাখা মুখটা মুহূর্তে নিঃশেষ হয়ে গেল। কক্ষের বাহিরে কারো ছায়ার দেখা মিলল। ইমতিয়াজ তড়িৎ গতিতে দরজা খুলে
বাহির হয়ে গেল। যাওয়ার আগে হাতে তুলে নিল পালঙ্কের পাশে থাকা তলোয়ারটাও। মেহেরনাজ কেবল তাকিয়ে রইল আর বুঝার চেষ্টা করলো কি হলো। আর একটু আগে জবাব না দিতে পারা কথাটুকু কেন বলল? কিছু রহস্য তো আছে, সব কিছুর মধ্যে বিশাল জমিদার মহলের আনাচে কানাচের রহস্য সে খুঁজে বাহির করবেই করবে। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটু লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।